জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68.45%, জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শতাধিক গ্রাম প্লাবিত, কুমিল্লা বোর্ডের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা স্থগিত। এবং ঢাকা সহ 4 বিভাগের ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের কারণে রোববার থেকে টানা বর্ষণের সম্ভাবনা। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সাথে আছে আমি বানিয়াবিকেও। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শুনুন। চলে যাব পুরো সংবাদে। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে রাজসাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। এদের শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যার মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই সঙ্গে আলোচিত এই মামলায় আগামী 3 আগস্ট সূচনা বক্তব্য উপস্থাপন শেষে 4 আগস্ট থেকে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, জুলাই আগস্টের গণহত্যার নির্দেশদাতা শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন 2024 সালের 14 জুলাই গণভবনে একটা সংবাদ সম্মেলনে আন্দোলনরত ছাত্রছাত্রীদেরকে রাজাকার এবং রাজাকারের বাচ্চা বলে তাদের বিরুদ্ধে তাদেরকে নির্মূল করার জন্য যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছিলেন, তারই ধারাবাহিকতায় গোটা বাংলাদেশ জুড়ে নিরস্ত্র নিরীহ প্রতিবাদকারী ছাত্র জনতা, যে সিভিলিয়ান ছাত্র জনতা, তাদের উপরে যে আক্রমণ শুরু হয়, সেই আক্রমণের ধারাবাহিকতায় বাংলাদেশে প্রায় 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়, প্রায় 25,000 ছাত্র জনতাকে আহত করা হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে বলেন, রাজসাক্ষী হয়ে জুলাই আগস্ট আন্দোলন চলাকালীন সময়ে যে অপরাধ সংগঠিত হয়েছে তার রহস্য উন্মোচনে আদালতকে সহায়তা করতে চান তিনি। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার গড় পাশের হার 68.45%। 2024 সালে পাশের হার ছিল 83.04%, অর্থাৎ এবছরের তুলনায় এবছর পাশের হার কমেছে 14.95%। এবারে মোট জিপিএ 5 পেয়েছে 1,39,032 জন শিক্ষার্থী। গত বছর জিপিএ 5 পেয়েছিল 1,82,129 জন। গত বছরের তুলনায় এবার জিপিএ 5 কমেছে 43,097 জন। জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী 73,616 জন এবং ছাত্র 65,416 জন। এবারে সর্বোচ্চ পাশের হার রাজশাহী বোর্ডের 77.63%। সবচেয়ে কম পাশের হার বরিশাল বোর্ডে 56.38%। এছাড়া মাদ্রাসা বোর্ডের পাশের হার 68.09% ও কারিগরি বোর্ডে পাশের হার 73.63%। করেছিলাম এমনই একটা রেজাল্ট হবে, তো সৃষ্টিকর্তার কৃপায় এমনই রেজাল্ট এসেছে। যা পেয়েছি আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে অবশ্যই ভালো কিছু করার উদ্দেশ্য আছে। অনেক ভালো লাগছে, বাবা মা খুশি হয়েছে, এটা সবচেয়ে বেশি বড় পাওয়া, এটাতেই আমি হ্যাপি, নিজেও স্যাটিসফাইড। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদী রক্ষা বাঁধের 221টি স্থানে ভেঙে প্লাবিত হয়েছে অর্ধশত গ্রাম। বুধবার দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে। তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তীব্র স্রোতে পানি প্রবেশ করছে ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে। একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল। এদিকে ভারী বর্ষণে নোয়াখালীতে পানিবন্দী হয়ে পড়েছে 63,860টি পরিবার। তবে আজ ভোর থেকে বৃষ্টি না হওয়ায় জনমনে স্বস্তি বিরাজ করছে। ইতিমধ্যে 19টি আশ্রয় কেন্দ্রে 268 পরিবার আশ্রয় নিয়েছেন। অতিবৃষ্টিতে জলবদ্ধতা ও বন্যার পানিতে ডুবে গেছে গ্রামের ঘরবাড়ি, রাস্তাঘাট ও ফসলের মাঠ। এদিকে বন্যার কারণে কুমিল্লা মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে
অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পানিতে ডুবে গেছে, কোনো যানবাহন চলতেছে না, অটো চলতেছে না। একটু বৃষ্টি পড়লে পানি হয়ে যায়। একটুতে দেখেন কি অবস্থা, আমরা হাঁটতে পারতেছি না, গাড়ি নিয়ে যাইতে পারতেছি না। পানি নামার কোনো ব্যবস্থা নাই, পানি প্রতিদিন বাড়তে আছে, আরো বাইরে থেকেও পানি আসতেছে। আর রাস্তাতে এমন অবস্থা আছে, চলাচলের মতো কোনো ব্যবস্থাই নাই। জলাবদ্ধতার আপনারা দেখবেন সব জায়গায়, শুধু একমাত্র ড্রেনটা নাই। যে ড্রেনটা যদি ক্লিয়ার থাকতো তাহলে কিন্তু জলাবদ্ধতা থাকতো না। আমরা পানি কাজের কারণে রান্না বান্না করতে পারি না, কত কষ্ট করে বাচ্চা কাজ চালাই। কুমিল্লার গোমতী নদীতে ক্রমে বৃদ্ধি পাচ্ছে ভারতীয় উজান থেকে নেমে আসা পানি। ঘন্টায় ঘন্টায় পানির গতি বৃদ্ধি পাচ্ছে। জেলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে 4 লাখ মানুষের জন্য নিরাপদ আশ্রয় কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই বিষয়ে সর্বশেষ খবর জানিয়েছেন আশিকুর রহমান। মুহূর্তে রয়েছি কুমিল্লায়। যদি একটু বলে দিতে চাই যে কুমিল্লার যেই গোমতী নদীর যে অবস্থা, সেই অবস্থার মধ্যে যদি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি, সেটা হচ্ছে যে এই মুহূর্তের মধ্যে কুমিল্লার গোমতী নদীর যে পানি, সে পানি কিন্তু আসলে অনেকটাই কিন্তু বৃদ্ধির পথে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুসারে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু পানির যে গতিরোধ কিংবা আসলে দেখা গেছে যে এখানের মধ্যে যেই পানির যে অবস্থান, সেটা কিন্তু অনেকটাই বৃদ্ধির পথে কিন্তু দেখা গেছে। আমরা এখানে কথা বলেছিলাম আসলে পানি উন্নয়ন বোর্ডের যিনি প্রধান রয়েছেন কুমিল্লাতে, ওনার সাথে কথা বলেছিলাম। তিনি বলেছেন যে পানির যেই গতিসীমা, সীমা আসলে অনেকটাই বেশি রয়েছে। তার পাশাপাশি যদি একটু বলে দিতে চাই, 14 গ্রাম, নাঙ্গলকোট এবং কি এর পাশাপাশি রয়েছে এখানে যে উপজেলাগুলো রয়েছে, সেই উপকে 3 ঘন্টা আগে যেরকমটা দেখেছিলাম, কিন্তু এখন কিন্তু দেখা গেছে যে পানির অবস্থান কিন্তু সেটা অনেকটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে 14 গ্রামে এবং ফেনীর যে অবস্থানটা, সেটা কিন্তু আসলে অনেকটাই কিন্তু ভয়াবহর মতো। এখানে এই যে কুমিল্লার যে বুড়িচং উপজেলা রয়েছে, সেই বুড়িচং উপজেলার নির্বাহী অফিসার তিনি আমাদেরকে জানিয়েছেন বুড়িচং উপজেলার 4 লক্ষ জনগণের জন্য কিন্তু এখানে আশ্রয় কেন্দ্র কিন্তু আসলে নির্মাণ করা হয়েছে, এবং 4 লক্ষ লোকের জন্য যেই নির্মাণ কেন্দ্র এবং কি তাদের যেই খাবার দাবার কিংবা সতর্ক সংকেতের জন্য কিন্তু আসলে উপজেলা প্রশাসন যিনি রয়েছেন বা যারা রয়েছেন এখানে, তারা কিন্তু সার্বিকভাবে তাদের কার্যক্রম কিন্তু এই মুহূর্তের মধ্যে পরিচালনা করছেন। এ ছিল কুমিল্লা থেকে গোমতী নদীর সর্বশেষ সংবাদ। ফেনী ও নোয়াখালী জেলার বন্যা পরিস্থিতির কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া এই পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে উল্লেখিত 2টি জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দর্শক, নোয়াখালীর বন্যা পরিস্থিতি ও জলাবদ্ধতা নিয়ে সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী মানিক ভুইয়া। 5তম জেলা বাংলাদেশের এবং অর্থনৈতিক উন্নয়ন জেলা, কিন্তু এই জেলার প্রতিবন্ধকতা হলো একমাত্র নোয়াখালী খাল। সেই নোয়াখালী খাল খননের কাজ সুন্দরভাবে না হওয়ার কারণে প্রতি বছর ভারী বর্ষণ এবং একটু একটি বৃষ্টি হলেই জলাবৃষ্টি হয়, বাসা বাড়ি ডুবে যায়, অফিস আদালত ডুবে যায়। আমরা এখন নোয়াখালী দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে। নোয়াখালী জেলা প্রশাসনকে আমরা চাইলে এই বিষয়টি কথা বলতে চান না মিডিয়ার সামনে। উনি জানিয়েছেন নোয়াখালী পৌরসভার নির্বাহী পক্ষের কাছে কথা বলার জন্য। এবং আমরা দেখছি যে নোয়াখালীতে যেখানে রাজনীতির সদিচ্ছাতার অভাব এবং রাজনীতি যারা অতীতে যারা রাজনীতি ছিল, বর্তমানে যারা রাজনীতি করে, এই এলাকা নিয়ে যারা উন্নয়ন চিন্তাভাবনা করে, তাদের সুপরিকল্পিত পরিকল্পনার অভাব এবং যথাযথ বাড়িঘর নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা না থাকা, খালগুলো দখল হওয়ার কারণে নোয়াখালী বারবারই ঘাটিবদ্ধ হয়েছে এবং এখানে মানুষ হাজার হাজার মানুষ জীবনযাপন করতেছেন মানবতা জীবন। আমরা আশা করি যে আগামী দিন বর্তমান সরকার হোক, আগামী সরকার হোক, এর বৃহত্তর একটি প্রকল্প গ্রহণ করে এই এলাকার মানুষকে পানিবন্ধ অবস্থা থেকে উদ্ধার করবে এবং এখানে মানুষকে পানি বন্দি অবস্থা থেকে উদ্ধার করে তাদেরকে আগামী দিনে সুস্থ এবং সুন্দরভাবে বসবাস থাকবে। এ ছিল আমাদের প্রত্যাশা। তাদের মানিক ভুঁইয়া, এশিয়ান টিভি, নোয়াখালী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে নেমে 4 জনের মৃত্যু হয়েছে। গতরাতে সীমান্তবর্তী রাজঘাট ইউনিয়নের দুর্গম হরিণছড়া চা বাগানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন রানা নায়েক, শ্রাবণ নায়েক, কৃষ্ণ রবিদাস ও নিপেন ফুলমালী। এরা সবাই শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের চা শ্রমিকের সন্তান। স্থানীয়রা জানায়, সেপটিক ট্যাঙ্কে প্রথমে একজন যায়, এরপর একে একে আরও 4 জন গেলে সবাই
অচেতন হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। এছাড়াও আরও একজনকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর সীমান্ত দিয়ে 4 নারীসহ 7 জনকে পুশিনের ঘটনা ঘটেছে। ভোর 4টায় ধানুয়া কামালপুরে তাদের পুশিন করে বিএসএফ। পরে সকাল 7টায় স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে বকশীগঞ্জ থানায় সোপর্দ করে। বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, ধানুয়া কামালপুর সীমান্ত পুশিন করার পর স্থানীয়রা 7 জন আটক করে থানায় সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় মাঠগাঁও গ্রামের ওই 2 প্রতিবন্ধী নাতিকে নিয়ে বিপাকে বৃদ্ধা দাদি মালেকা খাতুন। জন্মের পর থেকে তাদের চিকিৎসার সর্বস্ব হারিয়েছে পরিবার। এখন দুবেলা দুমুঠো খাবার জোগাড় করাই দায় হয়ে পড়েছে ওই বৃদ্ধার। এনামুল কবির মুন্নার তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন শোয়েব সাত্তার লিজন। 2 নাতির বর্তমানে চিকিৎসা তো দূরে থাক, অর্থাভাবে মুখে দুবেলা খাবার তুলে দেয়াটাই দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে মালেকা খাতুনের। বড় নাতি সুমন মিয়া ও মেঝো নাতি আব্দুল্লাহ দুজনেই জন্ম থেকে শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। ছোট নাতি কিছুটা হাঁটাচলা করতে পারলেও 19 বছর ধরে বিছানায় শুয়ে বড় নাতি। আমি দাদি হিসাবে এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে ওঠে তৃতীয় সন্তানের জন্মের পর মা সাহেরা খাতুনের মৃত্যু। এরপর বিয়ে করে আলাদা সংসার পাতেন বাবা গোলাপ মিয়া। তাই নাতিদের নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে চান এই বৃদ্ধা দাদি। আমি তো চলতে বলতাম পারি না যে সরকারের হিসাবে আপনারা কিছু টাকা পয়সা সাহায্য করুন, শীতের দোকানপাট দেখায় আমি একটু চলতাম। সরকারি সহায়তা সহ স্থানীয় বিত্তশালীদের এগিয়ে আসার অনুরোধ জানান তাদের প্রতিবেশীরাও। আমার ভাইও দিনমজুরি কাজ করে, দিন এনে দিন খা। সরকার একটা ঘর দিছে, এই ঘরের মাঝে তার বসবাস। এলাকার মানুষ কিছু সাহায্য করে, এইভাবে তারা চলে। মানবিক দিক বিবেচনায় সরকার অসহায় এই পরিবারের পাশে দাঁড়াবে, এমনটাই প্রত্যাশা সবার। শোয়েব সাত্তার লিজন, এশিয়ান টেলিভিশন। সংবাদ শেষ করব বন্দিশালাকে পুনর্বাসন কেন্দ্রে পরিবর্তনের খবর দিয়ে। 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতনের পর বদলেছে দেশের নানা প্রান্তের বাস্তবতা। সেই পরিবর্তনের ছোঁয়া লেগেছে মানিকগঞ্জ জেলা কারাগারেও। একসময় কঠোর কড়াকড়ি আর নীরব পরিবেশ, আজ পরিণত হয়েছে এটি প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রে, যেখানে সাজাপ্রাপ্ত বন্দীরা ফিরে পাচ্ছেন জীবনের নতুন মানে। মানিকগঞ্জ থেকে সহকর্মী অভি হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ওয়ালিদ সিদ্দিকী। নারী বন্দীদের জন্য চালু করা হয়েছে সেলাই প্রশিক্ষণ কর্মসূচি। তারা তৈরি করছেন নকশিকাঁথা, বুটিক সামগ্রী সহ বিভিন্ন হস্তশিল্প পণ্য। এটা শুধু সময় পার করার উপায় নয়, বরং নিজের পায়ে দাঁড়ানোর প্রস্তুতি। কারাগারের দেয়ালের ভেতরেই তারা গড়ছেন একটি নতুন ভবিষ্যৎ। পুরুষ বন্দীরাও পিছিয়ে নেই, তারা শিখছেন কাঠের কারুকাজ, বানাচ্ছেন ছোট ছোট কাঠের তৈরি সরঞ্জাম, টেবিল, তাকসহ বিভিন্ন আসবাব। এসব পণ্যের মান যেমন উন্নত, তেমনি তা বিক্রি হচ্ছে স্থানীয়ভাবে। এখানে আসার পরে এই ডাল ঘুটনি, তারপরে বিভিন্ন সরঞ্জাম ভিতরে আসার পর বানানো শিখেছি। এই কাজগুলো করতে ভালোই লাগে, সময়ও কাটে। এরপর এই কাঁথাগুলো বিক্রি করার পর আমাদের পিসিতে টাকা দেওয়া হয়, টাকা দিয়ে আমাদের মাসিক খরচ ভালোই যায়। ভালো খাদ্য পরিবেশনের পাশাপাশি বন্দীদের মানসিক স্বাস্থ্যের দিকেও রাখা হয়েছে সমান নজর। কারাগারে নিয়মিত আয়োজন করা হচ্ছে খেলাধুলা, ক্রিকেট, দাবা, ব্যাডমিন্টন সহ নানা আয়োজন। এই জেলখানায় থেকে শিখছি। আমরা চাই সবসময় এভাবে আমাদের মনটা যাতে ফ্রি থাকে, আমরা কাজ সবসময় করতে চাই। এছাড়াও বন্দীদের জন্য চালু রয়েছে হিন্দু, মুসলিম সহ সব ধর্মের কয়েদিদের ধর্মীয় জ্ঞান, নৈতিক মূল্যবোধ জাগ্রত করার প্রচেষ্টা। কারাগারের ভেতরেই বন্দীরা নিজেদের ডেটাবেস তথ্য আপডেট করছে। তাদের প্রযুক্তি দক্ষতাও বাড়বে বলে জানালেন জেলা প্রশাসক। আমাদের সবসময় উদ্দেশ্য থাকে যাতে জেলখানাটা একটা শাস্তির জায়গা হিসেবে না, এটা একটা সংশোধনের জায়গা হিসেবে পরিগণিত হয়। সেই লক্ষ্যে আমরা জেলা প্রশাসন এবং বাংলাদেশ জেল মানিকগঞ্জ জেলা কারাগার আমরা কাজ করতেছি। এই পণ্যের বিক্রয় আয় থেকে বন্দীরা পাচ্ছেন লভ্যাংশ। অর্জিত অর্থের অর্ধেক তাদের নিজস্ব অ্যাকাউন্টে জমা হচ্ছে। ধরে বিক্রি করে সেটা বিক্রয়টা আসে, সেই লভ্যাংশের 50% সরকারি কোষাগারে জমা হয়, আর বাকি 50% বন্দী পায়। কারাগারের দেয়াল এখন আর কেবল শাস্তির জায়গা নয়, এখানে জন্ম নিচ্ছে নতুন জীবনের গল্প, শিক্ষা, শ্রম
আর সম্মিলিত ইচ্ছাশক্তির গল্প। কারাগার আজ হয়ে উঠেছে সংশোধন, স্বপ্ন আর সম্ভাবনার একটি ক্ষেত্র। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে পিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরেকবার। জুলাই গণহত্যার দায় স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি শেখ হাসিনা সহ 3 জনের আনুষ্ঠানিক বিচার শুরু। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার 68.45%, জিপিএ 5 পেয়েছেন 1,39,032 জন। টানা বৃষ্টিতে ফেনী, কুমিল্লা, নোয়াখালীর শতাধিক গ্রাম প্লাবিত, কুমিল্লা বোর্ডের এইচএসসি ও ডিগ্রি পরীক্ষা স্থগিত। এবং ঢাকা সহ 4 বিভাগের ভারী বৃষ্টির পূর্বাভাস, সাগরে লঘুচাপের কারণে রোববার থেকে টানা বর্ষণের সম্ভাবনা। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।